আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ইতিহাসের পাতা ওড়ে, মানচিত্র বদলায়, কিন্তু সাম্রাজ্যবাদী উচ্চবিলাসী রূপ কখনো বদলায় না। 2023 সালে ভারতের নতুন সংসদ ভবনের সামনে অখণ্ড ভারত মানচিত্রের যে মুরাল, সে মুরাল উন্মোচন করে ভারত স্পষ্টতই একটি বার্তা দিয়েছে যে দিল্লি সেই প্রাচীন মৌর্য যুগের যে স্বপ্ন, সেই স্বপ্ন তারা বাস্তবায়নের পথে রয়েছে এবং সেই পথে তারা হাঁটছে। পশ্চিম থেকে পূর্ব, পশ্চিমে আফগানিস্তান, পূর্বে বাংলাদেশ হয়ে মায়ানমার, এই পুরো অঞ্চলটি নিয়ে তাদের সেই কল্পিত মানচিত্র, যা এখন কেবল এটি কাগজে আঁকা কোনো ছবি তারা মানতে নারাজ। তারা ভাবছে যে অদূর ভবিষ্যতে কোনো না কোনো কৌশলে, কোনো না কোনো সময়ে তাদের সেই স্বপ্ন তারা বাস্তবায়ন করবে। কাজেই এই মুরাল এটি কেবলই ছবি নয়, এর পেছনে কাজ করছে সুদূর প্রসারী, আগ্রাসী এবং এক গোপন কৌশল। আমরা ইতিমধ্যে যে পর্বগুলোতে আর আলোচনা করেছি, সেখানে আমরা নদীর পানি বন্ধ করা, সীমান্ত রক্ত ঝরানো কিংবা সাংস্কৃতিক আগ্রাসন, এই বিষয়গুলো নিয়ে আমরা আমরা আগের পর্বগুলোতে আলোচনা করেছি যে তারা কিভাবে ভারতীয় আগ্রাসন, কিভাবে তার পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে বা ঝেঁকে বসেছে, গোপনে তৎপরতা চালিয়ে যাচ্ছে। কিন্তু আজকের এই ষষ্ঠ পর্বে আমরা উন্মোচন করব সেই অন্ধকার অধ্যায়টি, যা চলে ক্যামেরার আড়ালে, পর্দার পেছনে। আজ আমরা দেখব কিভাবে ভারতের গোয়েন্দা সংস্থা, যেটা ভারত সৃষ্টি করেছিল 1962 সালের এই চীন ভারত যুদ্ধ এবং 65 সালে পাকিস্তান ভারতের যুদ্ধের পর 1968 সালে যে সংস্থাটি ভারত তৈরি করেছিল, সেটা ইন্দিরা গান্ধীর আমলে সেটা প্রতিষ্ঠিত হয়। সেই র আজকে কিভাবে বিভিন্ন কূটনৈতিক চালে, বিভিন্ন কৌশল অবলম্বনে, সেটা নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ, পাকিস্তান এবং আফগানিস্তানে তাদের সেই আভ্যন্তরীণ রাজনীতি সহ সেখানে প্রক্সি গ্রুপ, বিভিন্ন ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ তারা করে যাচ্ছে রাষ্ট্রগুলোকে ভারতের পদানত করার জন্য, ভারতের করদ রাজ্যে পরিণত করার জন্য। চলুন গভীরে ঢোকা যাক। ভারতীয় গোয়েন্দা সংস্থা, যেটা র যেটাকে বলা হয়, সেটা হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। এই রিসার্চ এবং অ্যানালাইসিস উইং এর সদস্য একসময় ভারতের গোয়েন্দা সংস্থা থেকে, নিজস্ব যে গোয়েন্দা সংস্থা সেটা থেকে নেওয়া হতো, কিন্তু এখন ভারতের যেহেতু এটা অনেক ব্যাপক কাজ করতে হয়, সেটা বিভিন্ন রাষ্ট্রগুলোতে তাদের মিশন সেখানে চলে এবং বিভিন্ন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে নাড়াচাড়া করতে হয়, তাদের রাজনীতি নাড়াচাড়া করতে, তাদের প্রক্সি গ্রুপগুলোকে তাদের করায়ত্ত করতে হয় এবং সেখানে তাদের অর্থ ঢালতে হয়, বিভিন্ন প্রযুক্তি, বিভিন্ন কৌশল ব্যবহার করতে হয়। ভারতের বেতনে সেটা আলাদাভাবে তাদের
মেধা যোগ্যতা ভিত্তিতে সেই রতে তাদের নিয়োগ দিয়ে থাকে অফিসারগুলোকে, এবং তারা সেখান থেকেই তারা পার্শ্ববর্তী বিভিন্ন রাষ্ট্রগুলোতে তাদের যে মিশনগুলো থাকে, যে গোপন মিশনগুলো থাকে, সেগুলি তারা বাস্তবায়ন করে। তো এই বাস্তবায়ন করতে গিয়ে তারা পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে, যে বিশেষ করে সার্ক রাষ্ট্রগুলো, যেগুলো আমরা গত পর্বে আমরা আলোচনা করেছি, যে ভারতের যে মোরালের যে চিত্র, সেটা কিন্তু সার্ক রাষ্ট্রগুলোকে নিয়েই তার চিত্র, এবং তার যে মৌর্য যুগে ফিরে যাওয়ার যে তার স্বপ্ন, সেটা কিন্তু এই অঞ্চলগুলোকে নিয়েই মৌর্য যুগে ফিরে যাওয়ার স্বপ্ন। কাজেই তার ধ্যান জ্ঞান, তার নেশা, সবকিছুই থাকে ওই রাষ্ট্রগুলো কেন্দ্রিক। এখন এই রটা কিভাবে কাজ করছে? আমরা যদি নেপালে যাই, নেপাল একটি ভূবেষ্টিত রাষ্ট্র। এখানে নেপালের কোনো সমুদ্র বন্দর নেই, এবং নেপালের খাদ্য, চিকিৎসা সহ অনেক প্রয়োজনীয় দ্রব্য সেটা ভারতীয় ভূখণ্ড বা ভারত থেকেই তাদের সংগ্রহ করতে হয়। এবং এতকাল এটাই নেপাল এবং ভারতের মধ্যে যে একটা হৃদ্যতা, যে সম্পর্ক, সেটাই ছিল, সেটাই হয়ে আসছে। কিন্তু ২০১৫ সালে আমরা কি দেখি? ২০১৫ সালে যেটা আমরা দেখি, সেটা হচ্ছে যে নেপাল যখন সরকার পরিবর্তন হলো, এবং সেটা একটা বিপ্লবের মাধ্যমে যখন সরকার পরিবর্তন হয়ে তারা একটা নতুন সংবিধান রচনা করতে গেল, ঠিক সেই সময় নেপালের উপর ভারতের বিশাল চাপ, এবং ভারতের তৎকালীন যে পররাষ্ট্র সচিব, তিনি নেপাল গেলেন। নেপাল গিয়ে তাদের সংবিধান যেটা প্রণয়ন করা হবে, সেই প্রণয়নটাকে এমনভাবে চাপ দেওয়া হলো যাতে করে ভারতমুখী সেটা হয়। কিন্তু নেপালের বিপ্লবী জনগণ তখন সেটা মেনে নিতে তারা পারেননি, বা তারা সেটা মেনে নেননি। ভারতের চাপকে তারা উপেক্ষা করে, তাদের মতো করে, তাদের জাতীয় স্বার্থকে রক্ষা করে তারা একটি নতুন সংবিধান প্রণয়ন করলেন। এটার বিপরীতে কি আমরা লক্ষ্য করলাম? সেটা বিপরীতে লক্ষ্য করা গেল যে ভারত তাৎক্ষণিকভাবে তাৎক্ষণিকভাবে নেপালে তাদের খাদ্য, জরুরি ঔষধ সহ সবকিছু পথ বন্ধ করে দিল। এটি হচ্ছে ভারতের উগ্রবাদী চিন্তা ভাবনা। আমরা সেটা লক্ষ্য করেছি। পরবর্তী পর্যায়ে নেপাল চীনের সাথে তাদের তাদের ব্যবসাকে তারা এগিয়ে নেওয়ার চিন্তা যখন শুরু করলো, এবং চীন যখন এক্ষেত্রে নেপালকে সহযোগিতা করতে এগিয়ে আসলো, তখন ভারত নড়ে চড়ে বসল। তার মানে ভারতের যে গোয়েন্দা নেটওয়ার্ক, বা যেটা যেটা আছে, যেটা ভারতের পররাষ্ট্র নীতি যেটা আছে, তারা যেভাবে বাস্তবায়ন করতে চায়, তাদের আগ্রাসনগুলো পরবর্তী পর্যায়ে কিন্তু সেটা দৃশ্যমান হয়ে যায়। এবং আজকে নেপাল বুঝতে পারছে যে আসলে ভারত তাদের কাছে কি চায়, কেন চায়, কি তাদের লক্ষ্য উদ্দেশ্য। সেজন্য এখন নেপাল ভারতের সাথে সম্পর্ক রাখছে ঠিকই, পাশাপাশি নেপাল কিন্তু এখন চীনকেও কাছে টানার চিন্তা করছে, এবং এক্ষেত্রে অনেকটা তারা এগিয়েও গেছে। আমরা যদি ভুটানের কথায় আসি, দৃশ্যত কি? দৃশ্যত হচ্ছে যে ভুটান এমন একটি রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র, নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ভুটানের যে পররাষ্ট্রনীতি, ভুটানের যে প্রতিরক্ষা নীতি, সেটা পুরোটাই কিন্তু ভারত নির্ভর। এবং ভারতের এখতিয়ারের বাইরে গিয়ে যখনই ভুটান তাদের পররাষ্ট্রনীতিকে সাজাতে গেছে, কিংবা পার্শ্ববর্তী চীনকে যখন মানে কাছে টানার চেষ্টা করছে, তখনই কিন্তু থিম্পুকে ধমক দিয়ে বসছে ভারত। তাদের ধমকের যে ধরনটা সেটা কি? সেটা হচ্ছে যে ভারতের যে জলবিদ্যুৎ প্রকল্প, এবং ভারতের ভুটানের যে জলবিদ্যুৎ প্রকল্প, এবং ভুটানের যে অর্থনীতি, পুরোটাই কিন্তু ভারত নির্ভর। কাজেই যখনই থিম্পু বা ভুটান যখনই চায় যে তার পররাষ্ট্রনীতিটা পার্শ্ববর্তী চীন কেন্দ্রিক তাদের কিছু স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এগিয়ে যাক,
তখনই কিন্তু ভারতের কাছ থেকে একটি ধমক আসে এবং ভারত সেখানে আটকিয়ে দেয়। জলবিদ্যুৎ প্রকল্পে সেখানে তাদেরকে তাদের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার হুমকি দেয়। তখন ভুটান আর সেভাবে এগোতে পারে না। এভাবে ভুটানকে ভারত এখন একটা জিম্মি রাষ্ট্রে পরিণত করে রেখেছে এবং এই কাজগুলো করছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। কোথায় কিভাবে কাকে কিভাবে সেট করলে, কিভাবে বসালে, কোন দিকে কূটনীতি, কোন কৌশল সেখানে প্রয়োগ করলে ভুটান ভারতের কর্তৃগত থাকবে, সেভাবেই তারা নকশা চালিয়ে যাচ্ছে, তাদের অপারেশন চালিয়ে যাচ্ছে। এবার যাই আমরা দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাতে আমরা যদি চিন্তা করি, শ্রীলঙ্কা ক্ষেত্রে উদ্দেশ্য এক, যে ভারতের করতলগত করা, করদ রাজ্যে পরিণত করা, কিন্তু কৌশলটা ভিন্ন। সীমান্ত যোগাযোগ নাই শ্রীলঙ্কার সাথে ভারতের, কিন্তু এটা সমুদ্র বেষ্টিত একটি দেশ এবং সেখানে শ্রীলঙ্কা একটি ছোট্ট রাষ্ট্র এবং তার জনসংখ্যা কম, অনেক কম ভারতের তুলনায়। কিন্তু সেক্ষেত্রে তাদের অর্থনীতি এমনভাবে সাজানো আছে এবং ভারতীয় কূটকৌশল এমনভাবে ঢুকানো আছে, যাতে করে শ্রীলঙ্কা ইচ্ছা করলেই যে কোনো দিকে যে বাইরে গিয়ে যে ভারতীয় বলয়ের বাইরে গিয়ে সে একবারই কিছু করবে, সেক্ষেত্রে ভারতের বাধা চলে আসে। তবে এক্ষেত্রে শ্রীলঙ্কা অনেকটাই স্বাধীনভাবে এগোচ্ছে, কারণ শ্রীলঙ্কা যখন বুঝতে পারছে ভারতের কৌশল হচ্ছে বন্দরগুলো দখল করা, তাদের অর্থনীতিগুলোকে পঙ্গু করে দেওয়া। এখন শ্রীলঙ্কা অনেকটাই চীনের সাথে তাদের সম্পর্ক বৃদ্ধি করার চেষ্টা করছে এবং চীনও সেখানে আগ্রহ দেখাচ্ছে শ্রীলঙ্কার বন্দরগুলোকে বিনিয়োগ করার জন্য। কারণ হচ্ছে যে এখানে যে ভূ রাজনীতি, এই ভূ রাজনীতি ভারত যেমন শ্রীলঙ্কাকে তার আয়ত্তে নিতে চায়, একই কৌশলে চীনও শ্রীলঙ্কাকে প্রত্যাশা করে তাদের এই এলাকায় এই ভারতীয় বঙ্গোপসাগরে চীনের প্রভাবকে বিস্তৃত করার জন্য চীনেরও কিন্তু একটা স্বার্থ রয়েছে। কাজে সেক্ষেত্রে শ্রীলঙ্কা এখন অনেকটাই ব্যালেন্স করে চলার চেষ্টা করছে। কিন্তু ভারত যেটা চাচ্ছে, ভারত কিন্তু সেটা না করলে পারত। ভারত যদি বন্ধু রাষ্ট্র হিসাবে, সার্কের সদস্য দেশ হিসাবে, প্রতিবেশী রাষ্ট্র হিসাবে প্রতিবেশী বন্ধু সুলভ আচরণ করত, সেক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কা অন্যের উপর নির্ভরশীল, অন্যদিকে পথ খোঁজার দরকার পড়তো না। কিন্তু যখনই শ্রীলঙ্কা বুঝতে পারে যে না, ভারত দাদাগিরি করতে চায়, ভারত এখানে আধিপত্য বিস্তার করতে চায়, তখনই কিন্তু শ্রীলঙ্কা চীনকে সুযোগ দিতে শুরু করে। তারপর আমরা যদি মালদ্বীপে আসি, মালদ্বীপ একটি খুবই ছোট রাষ্ট্র। আমরা গত পর্বে আলোচনা করেছি যে ছোট্ট একটি রাষ্ট্র, সেখানে জনসংখ্যা খুবই কম, একটি দ্বীপ রাষ্ট্র, কতগুলো দ্বীপপুঞ্জ। সেখানে ভারত তাদের সামরিক উপস্থিতি, তাদের অর্থনীতি, তাদের পররাষ্ট্রনীতিকে ঝেঁকে ধরেছে। এমনভাবে ঝেঁকে ধরেছে, শেষ পর্যন্ত মুইজি যখন ক্ষমতায় আসলেন, তখন ইন্ডিয়া আউট একটি স্লোগান দিয়ে উনি ক্ষমতায় বসলেন। মালদ্বীপের মানুষজন বুঝতে পেরেছে যে ইন্ডিয়ার যে আধিপত্যবাদ, সেটা তাদেরকে একদিন গ্রাস করে ফেলবে, তাদের অর্থনীতি একদিন মুখ থুবড়ে পড়বে। এবং যখনই মুইজ সরকার ভারত ইন্ডিয়া আউট স্লোগান দিয়ে ক্ষমতায় আসলেন, তখনই কিন্তু ইন্ডিয়া এই মালদ্বীপের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ, বিশেষ করে মালদ্বীপের যে অর্থনীতি সেটা হচ্ছে পর্যটন নির্ভর, সেই পর্যটনে তারা আঘাত হানার চেষ্টা করে এবং সে কৌশলগুলো বাস্তবায়ন করছে ভারতের সেই সেই পররাষ্ট্র নীতির বাস্তবায়নের একটি উইং যে এর মাধ্যমে। আসলে এই রাষ্ট্রগুলোতে ভারতের এর কত কি পরিমাণ এজেন্ট রয়েছে, সেটা আসলে কোনো পরিসংখ্যান ওইভাবে নাই। কারণ এটা তাদের একটা গোপন মিশন, গোপন কৌশল। সেটা তারা তাদের মতো করে সেটা তারা করে এবং রাষ্ট্রগুলোকে তারা কুক্ষিগত করতে চায়। তো যাই হোক, অন্তত মালদ্বীপের মানুষ বুঝতে পেরেছে, অনুভব করতে পেরেছে যে ভারত আসলে একটি আগ্রাসী চিন্তা ভাবনা সামনে নিয়ে তারা
পথ চলতে চায়। তারা মুখে বন্ধুর কথা বলে, কিন্তু আগ্রাসী ভাবনা, একটা চেতনা তাদের ভিতরে কাজ করে, যেটা তারা ২০২৩ সালে তাদের একটি মোড়ল উন্মোচনের মাধ্যমে তারা প্রকাশ করেছে। এবং তারা সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই তারা সামনে আস্তে আস্তে এগোচ্ছে। একেক দেশে একেক কৌশল অবলম্বন করছে, কিন্তু লক্ষ্য তাদের এক। তাদের মকসুদ একটাই, যে তাদেরকে সেই মৌর্য যুগে ফিরে যেতে হবে। সেখানে পশ্চিমে আফগানিস্তান থেকে পূর্বে বাংলাদেশ, মায়ানমার পর্যন্ত তাদের এক মানচিত্র হতে হবে। এই লক্ষ্যে তারা এগোতে চায়। এবার যদি আমরা বাংলাদেশে আসি, বাংলাদেশ তো ভারতের এক পরীক্ষাগারে পরিণত হয়েছে। বিশাল পরীক্ষাগার বাংলাদেশ, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, যেদিকে দেখি না কেন সব দিকেই যেন ভারত চায় যে সেটা ভারতমুখী হোক। এই ভারতমুখী করার জন্য বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা এমনভাবে নেটওয়ার্ক তৈরি করেছে, তাদের জাল এমনভাবে বিছিয়ে রেখেছে, তাদের আভ্যন্তরীণ রাজনীতি, নির্বাচন, তাদের কূটনীতি, বাংলাদেশের আভ্যন্তরীণ বিভিন্ন যে কৌশল, সবগুলো বিষয়ে তারা হস্তক্ষেপ করার অভিযোগ রয়েছে। এবং সেই অভিযোগগুলো আজকে ১-২ বছরের না, দীর্ঘদিনের ভারতীয় যে আধিপত্যবাদ, বাংলাদেশে তাদের যে গোপন মিশন, সেটা কিন্তু অনেকটাই একেবারে প্রকাশিত। ভারত চায় বাংলাদেশে এমন একটি সরকার ক্ষমতায় বসুক, যাতে করে তারা তাদেরকে ব্যবহার করে ভারতের স্বার্থ এখানে সিদ্ধি করতে পারে। এজন্য আমরা যেটা লক্ষ্য করেছি গত কয়েক দশক, ভারতের যে অবস্থান বাংলাদেশের প্রতি, সেটা হচ্ছে যে একটি বিশেষ রাজনৈতিক দলকে তারা সমর্থন দেওয়া এবং তাকে ক্ষমতায় টিকিয়ে রাখা, এবং সেখানে নির্বাচন বা নির্বাচন ব্যবস্থায় যে কোনো প্রক্রিয়ায় হোক, সেটাকে একটা তাদেরকে ম্যান্ডেট দেওয়া, তারা যখন ভোট কারচুপি করুক আর যেভাবেই করুক না কেন, তারা যেন ক্ষমতায় আসতে পারে, সে ক্ষমতায় আসার জন্য তাদেরকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া, এবং ভিন্ন মত যারা পোষণ করে তাদের উপর খড়গ নেমে আসতে তাদের সহযোগিতা করা, এবং বিরোধী দলের কণ্ঠরোধ করা। এই প্রক্রিয়ায় গত প্রায় ১.৫ দশক এই ভারত বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে তাদের একটি পরীক্ষাগার বানিয়ে এখানে তারা বিভিন্ন এক্সপেরিমেন্ট চালিয়েছে। তারা সফল হয়েছে সেখানে। এই প্রক্রিয়ায় তারা ট্রানজিট সুবিধা, বন্দর সুবিধা, অর্থনৈতিক একচেটিয়া সুবিধা, সেটা তারা নিয়েছে। সেক্ষেত্রে অনেকটাই সফল। কিন্তু এই কাজ করতে গিয়ে ভারত যে জিনিসটি তারা সবসময় উপেক্ষা করে, যেটা নেপালে, শ্রীলঙ্কায়, মালদ্বীপে, ভুটানে, সব জায়গায় তারা যে কাজটি উপেক্ষা, সেটা হচ্ছে তারা জনগণের আগ্রহ, জনগণ কি চায়, ওই ভূখণ্ডের মানুষ কি চায়, সেটার প্রতি তাদের কোনো সম্মান থাকে না, শ্রদ্ধা থাকে না। তারা একটি বিশেষ গোষ্ঠীকে তারা সবসময় প্যাট্রোনাইজ করে, এবং এই গোষ্ঠীগুলোর মাধ্যমে তারা তাদের স্বার্থ হাসিল করতে চায়। এটাই হচ্ছে সমস্যা। সেই কারণেই কিন্তু আজকে নেপাল চীনমুখী হয়ে যাচ্ছে, শ্রীলঙ্কা চীনমুখী হয়ে যাচ্ছে, মালদ্বীপ ইন্ডিয়ান আউট স্লোগান তুলছে, আর বাংলাদেশের মানুষ, জনগণ গর্জে উঠেছে। তারা ভারত মদতপুষ্ট সরকারকে তারা দেশ থেকে বিতাড়িত করেছে। এবং সেখানেও দেখেন বাংলাদেশের প্রতি ভারতের যে
বন্ধুত্বের বন্ধন কতটুকু। যে সরকার, যে একটি সরকার এদেশের মানুষের উপর দীর্ঘদিন নির্যাতন, নিষ্পেষণ, অন্যায়, অত্যাচার করেছে। এদেশের ছাত্র জনতাকে তারা গুলি করে হত্যা করেছে। সেই একটি সরকার এবং তার মদতপুষ্ট কিছু মানুষগুলোকে এখন ভারত সরকার আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। যারা কিনা বাংলাদেশের আদালতে দোষী সাব্যস্ত হয়েছে। আমি এই ভিডিওর মাধ্যমে কোনো দলের পক্ষে কথা বলতে চাচ্ছি না, কোনো দলের বিপক্ষে কথা বলতে চাচ্ছি না। আমি একটি বার্তা দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ভারতের পররাষ্ট্র নীতির যে কৌশল সেটা। আজকে তারা সেখানে ভারতে বসে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাচ্ছে। বাংলাদেশ সেখানে উদ্বেগ প্রকাশ করছে। সেটা ভারত তোয়াক্কা করছে না। আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে যে কিছুদিন আগে যেটা আমরা মিডিয়াতে দেখেছি, বাংলাদেশ সরকারের যে প্রধানমন্ত্রীর একজন বিশেষ দূত একটা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভারতে গিয়ে শেষ পর্যন্ত ফেরত আসলেন। যে কূটনৈতিক যে শিষ্টাচার, সেই শিষ্টাচার পর্যন্ত তাকে দেখানো হয়নি। তাকে বিমানবন্দরে বসিয়ে রাখা হয়েছে। এটা হচ্ছে চাপ প্রয়োগ করা, প্রেশার দেওয়া। আমরা যেমনটি দেখেছিলাম আমরা নেপালে ২০১৫ সালে যেটা, সেটা হচ্ছে যখন ভারত সরকার নেপালের চাপকে তারা মানে নেপাল সরকার যখন ভারতের চাপকে তারা উপেক্ষা করলো, যখন তাদের যে পরামর্শ অনুযায়ী তারা যখন সংবিধানকে সংশোধন করতে গেল না, তখনই কিন্তু নেপালের উপর একটি অবরোধ চলে আসলো, অর্থনৈতিক অবরোধ। তারা ওষুধ বন্ধ হয়ে গেল, খাবার বন্ধ হয়ে গেল, লক্ষ লক্ষ নেপালি বিপদে পড়ে গেল, চিকিৎসা বন্ধ হয়ে গেল। ঠিক তেমনি বাংলাদেশে যখন সরকার পরিবর্তন হলো এবং যে সরকারটি ভারত মদতপুষ্ট ছিল, সে সরকার যখন পরিবর্তন হলো, তখন কিন্তু বাংলাদেশের উপরে কিন্তু একইভাবে ভারত একটি অবরোধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। তো বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোক সেখানে ভারতে যায় চিকিৎসা করার জন্য। বাংলাদেশের অধিকাংশ পণ্য আসে ভারত থেকে এবং সেটা কিন্তু ভারত তৈরি করেছে তাদের একটি মদতপুষ্ট দলের মাধ্যমে। ভারত নির্ভর অর্থনীতি তৈরি করেছে। যখনই তার ক্ষমতার পাতাবদল ঘটলো, ভারত হুট করে ভিসা বন্ধ করে দেওয়া হলো। পণ্য বন্ধ করে দেওয়া হলো। তাদের ট্রানজিট সুবিধা, যে সুবিধার মাধ্যমে বাংলাদেশ গার্মেন্টস পণ্য রপ্তানি করত, সেটা তারা একটা ব্যারিয়ার তৈরি করলো এবং নানা তালবাহানা তৈরি করা শুরু করলো। এই এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া ভারত চাচ্ছে যে তার অনুগত হয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো চলুক, যাতে একসময় তার আস্তে আস্তে তাদের অর্থনীতি, তাদের পররাষ্ট্রনীতি, তাদের শিক্ষা, তাদের সংস্কৃতি একদিন বিলুপ্ত হয়ে যাবে। এবার আসুন আমরা পাকিস্তানের দিকে লক্ষ্য করি। পাকিস্তান এবং আফগানিস্তানে ভারতের যে গোয়েন্দা নেটওয়ার্ক কিভাবে কাজ করছে। পাকিস্তানকে ভারত এই অঞ্চলে সবচেয়ে বাধা মনে করে। বাধা মনে করার যথেষ্ট কারণ আছে। কারণ আমরা জানি পাকিস্তানের সাথে ভারতের ইতিমধ্যে বেশ কয়েকটি যুদ্ধ হয়ে গেছে এবং তার স্বাধীনতার পরপরই তারা যুদ্ধে জড়িয়ে যায়। তো যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। আমরা আজকে জানতে চাচ্ছি যে পাকিস্তানে ভারতের যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু ভয়ঙ্কর তৎপরতা। কারণ ভারত জানে ভারতের যে আখণ্ড ভারত যে মানচিত্র, সেই মানচিত্র যে বাস্তবায়ন করতে চায়, সবচেয়ে যে বড় বাধা সেটা হচ্ছে পাকিস্তান। কারণ এখানে পাকিস্তান একমাত্র দেশ যে ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারে এবং কথা বলে। এর আগে আমরা আলোচনা করেছি যে কেন সার্ককে এই অঞ্চলে অকার্যকর করে দেওয়া হলো এবং ভারতীয় চক্রান্তে সেটা হলো। কেন পাকিস্তানকে বাদ দিয়ে বিবিআইএন, বিসিমটেক তৈরি করা হলো। উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যেন পাকিস্তানের কণ্ঠ সেখানে উচ্চারিত না হয়। তারপরেও কিন্তু ভারত বসে নেই, ভারতের গোয়েন্দা সংস্থা কিন্তু বসে নেই। পাকিস্তানে তারা একটি বড় ধরনের গ্রুপ তৈরি করেছে তাদের গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে। সেটা হচ্ছে যে বেলুচিস্তানকে স্বাধীনতা স্বপ্ন দেখাচ্ছে তারা। পাকিস্তানকে ভাঙার স্বপ্ন। কারণ পাকিস্তান যদি ভেঙে যায়, পাকিস্তান আরো দুর্বল হয়ে যাবে।
এবং বেলুচিস্তানের সশস্ত্র গোষ্ঠীকে একটি প্রক্সি ওয়ার গ্রুপ তৈরি করে তারা সেখানে একটা প্রক্সি গ্রুপ তৈরি করে একটা যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। এবং আমরা পত্রিকায় দেখতে পাচ্ছি তাদের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এর নেপথ্যে কিন্তু ভারত এবং ভারতের গোয়েন্দা সংস্থা কাজ করছে এবং সেটাকে ব্যবহার করছে আফগানিস্তানের মাধ্যমে। আফগানিস্তানের ভিতরে ভারতের কিছু গ্রুপ রয়েছে, প্রক্সি গ্রুপ রয়েছে। সেই প্রক্সি গ্রুপের মাধ্যমে কিন্তু পাকিস্তানে অস্ত্র, অর্থ এবং বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি তারা দিয়ে তাদেরকে উজ্জীবিত করছে, উৎসাহ দিচ্ছে। সে বেলুচিস্তান প্রদেশ এবং পাখতুনখোয়ার একটা বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আছে, সেখানে সেটা তারা করে যাচ্ছে এবং এর মাধ্যমে ভারত এই পুরো গোটা ভারতবর্ষ, যেটা আমরা পশ্চিমে আফগানিস্তান থেকে পূর্বে বাংলাদেশ পর্যন্ত যে রাষ্ট্রগুলো আমরা দেখি এবং সেখানে সমুদ্র বেষ্টিত যে রাষ্ট্র আছে মালদ্বীপ এবং শ্রীলঙ্কা, আর ভূবেষ্টিত রাষ্ট্র ভুটান এবং নেপাল, সবগুলোকে নিয়ে ভারতের যে কূটকৌশল, ভারতের গোয়েন্দা সংস্থার যে গোপন কলকাঠি, সেটা কিন্তু নেড়েই যাচ্ছে। উদ্দেশ্য একটাই, তাদের সেই মাকসুদে পৌঁছতে হবে যেভাবেই হোক, যে দেশে যেমনটি দরকার, যেখানে যেই কৌশল খাটালে তারা এগোতে পারবে, সেখানে তারা সেই কৌশলী তারা খাটাচ্ছে। পাকিস্তানের ভারতীয় যে হস্তক্ষেপ, তাদের গোয়েন্দা নেটওয়ার্কের যে প্রভাব এবং রয়ের যে বড় একটি ভূমিকা, সেটা কিন্তু প্রকাশ পায় 2016 সালের পাকিস্তান নিরাপত্তা বাহিনীর হাতে যখন কুলভূষণ যাদব, ভারতের একজন সামরিক অফিসার, আটক হন, তখন কিন্তু সেটা প্রকাশ্যে চলে আসে এবং বিশ্ব মিডিয়াতে সেটা আলোচিত হয়। তিনি স্বীকার করেন যে ভারত কিভাবে এই বেলুচিস্তানকে অস্থিতিশীল করার জন্য তারা তাদের প্রক্সি গ্রুপগুলোকে, তাদের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে তারা অস্ত্র, অর্থ এবং বিভিন্ন কৌশলে তারা সহায়তা করছে। তো যাই হোক, আমরা যে বিষয়গুলো আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই ভূখণ্ডের প্রত্যেকটি অধিবাসী, প্রত্যেকটি মানুষ এখানে শান্তি চায়, এখানে বৈরিতে চায় না। সেটা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান, যাই বলি না কেন, আমরা সবাই শান্তি চাই, আমরা সবাই সাম্যতা চাই, আমরা সবাই আমাদের অধিকার সমুন্নত রাখতে চাই। আমরা চাই না এখানে কোনো উগ্রবাদের উত্থান হোক, আমরা চাই না এখানে কোনো সাম্রাজ্যবাদের প্রসার ঘটুক। বন্ধুরা, ভারতের যে গোপন কৌশল, তাদের যে গোপন মিশন, যেটার মাধ্যমে তারা সেই মৌর্য যুগে ফিরে যাওয়ার স্বপ্ন দেখছে, এই স্বপ্নের পথে যেভাবে তারা এগুচ্ছে, এক্ষেত্রে তাদের যে কৌশল, ইতিমধ্যেই তারা অনেক দূর এগিয়ে গেছে। তারপরেও এই অঞ্চলের মানুষ এখন বুঝতে শুরু করছে তাদের আধিপত্যবাদ নীতি, তাদের সম্প্রসারণবাদ নীতির কথা। তারা রাষ্ট্রীয়ভাবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা দিলেও, প্রকাশ করলেও, তারা ভেতরে ভেতরে কিন্তু একটি মৌলবাদী, জান্তাবাদীর একটি রূপ মাত্র। তাদের রাষ্ট্রের ভেতরে এখন হয়ে যাচ্ছে, যান বাংলাদেশে, পাকিস্তান চলে হয়ে যাচ্ছে, যান বাংলাদেশে, পাকিস্তান চলে হিংসা, বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে ভিতর থেকে। সেখানে সংখ্যালঘুদেরকে নির্যাতন, নিষ্পেষণ করা হচ্ছে, তাদেরকে ধর্মীয় লেবাসে, ধর্মীয় টেক দিয়ে তাদের উপর অত্যাচার, নির্যাতন করা হচ্ছে। আমরা চাই এগুলি অবসান ঘটুক, কারণ এর মাধ্যমে
কখনোই সাম্রাজ্য বিস্তার করা সম্ভব না। মানুষকে ভালোবাসতে হবে, মানুষের ভালোবাসা এগিয়ে আসতে হবে, বন্ধুসুলভ আচরণ দিয়ে, ভালোবাসা দিয়ে পৃথিবীকে জয় করতে হবে। বন্ধুরা, আমরা আগামীতে আবার এ নিয়ে কথা বলবো। এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে অনুপ্রাণিত করবেন। আপনাদের সবার সুস্থ মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।